আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাকিল হাসান মৃদুল পড়াশোনা করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিতে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং যে যার মতো অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমাদের এই অ্যাডমিশন যাত্রাকে সহজ থেকে সহজতর করার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছে রয়্যাল এডুকেশন ফ্রি ফাউন্ডেশন কোর্স। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? যদি আমার কথা স্পষ্ট শুনতে পারো এবং পিছনের বোর্ডটা ক্লিয়ার দেখা যায় তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা বোর্ডটা স্পষ্ট দেখতে পারতেছো। আর এই ক্লাসটিতে কে কোথা থেকে জয়েন করেছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, যাতে করে আমি জানতে পারি যে তোমরা এই জায়গা থেকে জয়েন করেছো। একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো, আর ক্লাসটা সবাই শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরা এই ক্লাসটি করতে পারে, এবং সবাইকে এখানে মেনশন দাও যাতে করে এই ক্লাসটি সবাই করতে পারে। আর আজকের ক্লাসটি করলে তোমরা বিউপি সম্পর্কে জিকে কী ধরনের প্রশ্ন হয় সেটা সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা পাবে। তো দেরি না করে সবাই জয়েন হয়ে যাও আর বন্ধুদের একটু মেনশন করে দাও। আর আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও আর ক্লাসটা সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, একজন কমেন্ট করেছো যে জি শুনতে পারছো। আচ্ছা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরা ওই ক্লাসটি করতে পারে। আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব। তার আগে আমরা বিউপি সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু প্রশ্ন করতে পারো, যে এটা নিয়ে তোমাদের জানার ইচ্ছে আছে, একটু কমেন্ট করে জানাও। তো আমরা খুব দ্রুতই মূল ক্লাসে যাব। তার আগে তোমরা একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে ক্লাসটি করতেছো এবং তোমাদের বন্ধুদের ক্লাসটি মেনশন করো যাতে করে এই ক্লাসটি সবাই করতে পারে। ঠিক আছে? আর জিকে আমরা জানি যে বিউপিতে জিকে একটা ভাইটাল রোল প্লে করে। যেমন আমরা এফবিএসে যদি চিন্তা করি, এফবিএসে হচ্ছে জিকেতে হচ্ছে এফবিএসে বিউপিতে তিনটা ফ্যাকাল্টিতে আমরা জানি জিকে আসে, এফবিএস, FASS, তারপর হচ্ছে FSSS। এটাতে আছে 40 মার্ক, এটাতে আছে 40 মার্ক, আর এটাতে আছে 10। তো এইখানে আমরা দেখতে পারতেছি যে বিউপির প্রত্যেকটা ফ্যাকাল্টিতে বা বিউপির ভর্তি পরীক্ষায় জিকে কতটা বড় ভাইটাল রোল প্লে করে। সেক্ষেত্রে আমাদের কি জিকেতে অনেক ভালো গোছানো প্রিপারেশন নিতে হবে। আর আমরা যে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাই সেটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হয় যে কোথা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে প্রশ্ন হয় না। কোথা থেকে প্রশ্ন হয় এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোথা থেকে প্রশ্নটা হয় না। তো সেক্ষেত্রে আমরা কি সিলেবাসটা অনেক শর্ট করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? সবাই দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাও, তাতে আমরা মূল ক্লাসে প্রবেশ করব। আজকে আমরা বিউপির প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবো যে কোথা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও ক্লাসে, আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটি সলভ করে ফেলি সবাই জয়েন হতে হতে। এই প্রশ্নটির উত্তর কে জানো খুব দ্রুত তাড়াতাড়ি কমেন্ট করে দাও, কারণ আমরা খুব দ্রুতই প্রশ্নের ব্যাখ্যায় যাব। তোমাদের আনসার দেওয়ার পর আমরা খুব দ্রুতই ব্যাখ্যায় যাব। প্রথম প্রশ্নটা কি হচ্ছে, হু ইজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ মুজিবনগর গভর্নমেন্ট, যেটাকে আমরা প্রবাসী সরকার বা কি বলে থাকি, প্রবাসী সরকার বলে থাকি বা অস্থায়ী সরকার বলে থাকি। এই সরকারের কি অর্থমন্ত্রী কে ছিলেন? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। ঠিক আছে? একটু কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্নের উত্তরটা কি হবে। ঠিক আছে? দেখি কে পারে এই প্রশ্নের উত্তরটা, তারপর আমরা ব্যাখ্যায় যাব। হ্যাঁ, একজন কমেন্ট করেছো শ্রীমঙ্গল থেকে। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা কে কে পারো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন। ঠিক আছে? একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটার উত্তর কি হবে।
হ্যাঁ, একজন কমেন্ট করেছে সি, ক্যাপ্টেন এম মনসুর আলী। ঠিক আছে, আমরা দেখি মুজিবনগর গভর্নমেন্টটা কী ছিল। মুজিবনগর গভর্নমেন্ট বা অস্থায়ী সরকারটা কী ছিল, এটা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এই সরকারটা গঠিত, এবং মুক্তিযুদ্ধের যে বিদেশি যে শক্তিটা ছিল তাদের কি সমর্থন আদায়ের জন্য, বিদেশি যে শক্তিশালী রাষ্ট্রগুলো ছিল যা তাদের সমর্থন আদায়ের জন্য এই সরকার কাজ করে গিয়েছে। আমরা জানি এই সরকার গঠিত হয় 1971 সালের কত এপ্রিল, 10 এপ্রিল। 10 এপ্রিল এই সরকার কি গঠিত হয়, 1971 সালের 10 এপ্রিল এই অস্থায়ী সরকার গঠিত হয়। ঠিক আছে, কত সালে গঠিত হয়, 1971 সালের 10 এপ্রিল। এখান থেকে মানে যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমরা সবসময় প্রশ্ন পেয়ে থাকবে যে এইটা হচ্ছে কি আমাদের স্বাধীনতার মানে প্রথম যে সরকারটা গঠিত হয় স্বাধীনতার সময়, সেই সরকারের কি এই সব কিছু তথ্য আমাদের কি সুন্দরভাবে জানতে হবে। কি সেটা হচ্ছে অস্থায়ী সরকার, এটা হচ্ছে কি বাংলাদেশের প্রথম সরকার। এই সরকার সম্পর্কে আমাদের কি সব তথ্যই সুন্দরভাবে জানতে হবে। এই সরকার শপথ গ্রহণ করে কত সালে, 1971 সালের 17 এপ্রিল। শপথ গ্রহণ করে কত তারিখ, 17 এপ্রিল। এই দুইটা সাল আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা সম্পর্কে। আর এই মন্ত্রিসভা ছিল কত সদস্য বিশিষ্ট জানো, এই মন্ত্রিসভাটা ছিল 6 সদস্য বিশিষ্ট। কয় সদস্য বিশিষ্ট, 6 সদস্য বিশিষ্ট। কি কি, রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তারপর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এই যে আমরা যেটা পড়লাম তখন কি ক্যাপ্টেন এম মনসুর আলী, তারপর স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন কি এইচ.এম. কামরুজ্জামান। ঠিক আছে, আর এখানে নাই ওনার নামটা, তিনি হচ্ছেন কি পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুস্তাক। এই 6টা পরীক্ষায় তোমরা যদি এক্স কোশ্চেনগুলো দেখে থাকো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় দেখবে যে এই কোশ্চেনগুলো ওখানে রয়েছে। ঠিক আছে, আর যেহেতু এখন মানে নতুন প্রেক্ষাপটে আমাদের প্রশ্নের ধরন আরও চেঞ্জ আসতে পারে, সেক্ষেত্রে কী হবে এই আরও ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যেমন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছাড়াও আরও কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেমন তথ্য ও যোগাযোগ, কি তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তারপর হচ্ছে আর তিনি কী ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলেন। ঠিক আছে, তো আমরা কি ভিতর থেকে এই তথ্যটা কিভাবে জানবো এই তাজউদ্দিন আহমেদ সম্পর্কে, কারণ ভিতর থেকে প্রশ্ন হলে যেন আমরা আনসার করতে পারি। তো আমরা এই সম্পর্কে কি ধারণা পেলাম, মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল, শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করে কে, আব্দুল মান্নান। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। এটা পাঠ করে কি কে, অধ্যাপক ইউসুফ আলী। তো এই যে আমি যে তথ্যগুলো বললাম এইগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, তোমরা যখন পড়বে এই অস্থায়ী সরকার সম্পর্কে তখন এই তথ্যগুলো খুঁটিনাটি সহকারে পড়বে। ঠিক আছে, এই তথ্যগুলো খুঁটিনাটি সহকারে পড়বে। দেখো আমরা পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্নটা কি আছে। এটা সম্পর্কে সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হও যে তথ্যগুলো আমি বললাম তোমাদের এইটা সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে তাহলে একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, স্লাইডটা চলে গিয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা যাই। দেখো এই প্রশ্নটার উত্তর কে কে পারে, এই প্রশ্নের উত্তরটা সবাই একটু দেখি। এই প্রশ্নটা যদিও তোমাদের কাছে কঠিন মনে হবে, কি হাইতির ক্যাপিটাল সিটিটা কি। তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, কারণ এইটা সম্পর্কে তোমরা ধারণা পাবে যে বিউপিতে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এবং কোন জায়গা থেকে প্রশ্ন হয় না। এই প্রশ্নটা সবাই একটু উত্তর করে দাও তো দেখি কে কে পারো এইটার আনসার, যে হাইতির ক্যাপিটাল সিটি হবে কি। ঠিক আছে, এটা একটু কমেন্ট করে সবাই জানো। আমি তোমাদের একটু হাইতি সম্পর্কে পরিচয় করিয়ে দিই, তার মাঝে তোমরা কি আনসার করে দাও। দেখো হাইতিটা হচ্ছে কি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, এভাবে এই জায়গায় অবস্থিত হচ্ছে কি হাইতি। তাই এটা হচ্ছে কি ক্যারিবিয়ান দেশ। এই ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত হচ্ছে হাইতি। আর যেই রাজধানীগুলো শেষে আমরা প্রথমে থাকে পোর্টযুক্ত, সেই রাজধানীগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এবার মনে হয় নেটটা একটু ফিক্সড হয়েছে। তোমরা একটু দেখো এই অঞ্চলটা হচ্ছে কি ক্যারিবিয়ান অঞ্চল। এই অঞ্চলে 13টা দেশ কি কি দেখো, কিউবা, জামাইকা, হাইতি,
ডোমিনিকান প্রজাতন্ত্র, সেন্ট কিটস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, তারপর হচ্ছে গ্রানাডা। আর এদিকে হচ্ছে কি বাহামাস, বারমুডা, ডোমিনিকা, তারপরে হচ্ছে বার্বাডোস, ট্রিনিদাদ এন্ড টোবাগো। আমি জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা জাস্ট মানচিত্রে যখন দেখবে তখন দেখবে যে এইভাবে এই দেশগুলো অবস্থিত। তো এই অঞ্চলকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চল, ঠিক আছে। আমি এটা সম্পর্কে তোমাদের একটু বেশি ধারণা দিচ্ছি, কারণ যে বর্তমানে আমরা জানি জিকে প্রধানত দুই ধরনের হয়। কি হয়? এক ধরনের হচ্ছে মৌলিক তথ্য, আর একটা হচ্ছে কি সাম্প্রতিক তথ্য। আর প্রশ্ন হওয়ার ক্ষেত্রে এই সাম্প্রতিকের প্রেক্ষাপট থেকে, যেমন ধরো এখন বর্তমানে যে ঝামেলাগুলো চলতেছে বিশ্বে, ইরান, তারপর হচ্ছে ইসরায়েল ঝামেলা, তারপর হচ্ছে ইউএস নির্বাচন, যেই দেশগুলো বেশি আলোচনায় থাকে ওখান থেকে প্রশ্ন বেশি হয়। তো এই কিছুদিন আগে আমাদের কি এখানে কি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গিয়েছে, তারপর এই আমেরিকা এখানে কি আমাদের কি কোপা আমেরিকা হয়েছে, তারপর 2026 ওয়ার্ল্ড কাপ এখানে, অলিম্পিক এখানে। তো এই জায়গাটা ফোকাস বেশি থাকবে হয়তো প্রশ্ন করার ক্ষেত্রে। তো ঠিক আছে, যেহেতু প্রশ্নটা হয় কি বিউপির প্রশ্ন বা যে কোনো ইউনিভার্সিটির প্রশ্ন সাম্প্রতিকের প্রেক্ষাপট থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা এই জায়গাটুকু একটু ফোকাস করবে। যদি ক্যাপিটাল সিটি বা অঞ্চলের প্রশ্নগুলো থাকে এখান থেকে থাকতে পারে, ঠিক আছে। দেখো এই অঞ্চলটা কি ক্যারিবিয়ান অঞ্চল, আমি তোমাদের জাস্ট একটু পরিচয় করিয়ে দিলাম। তারপরে এইখানে যে দেশগুলো আছে, এখানে হচ্ছে কি কানাডা, এখানে হচ্ছে কি ইউএসএ, তারপরে এখানে হচ্ছে কি মেক্সিকো। আর এই যে অঞ্চলটা এটা হচ্ছে কি মধ্য আমেরিকা অঞ্চল। এখানে 7টা দেশ আছে, সেগুলো কি কি? একটা হচ্ছে বেলিজ, গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাদর, তারপর হচ্ছে নিকারাগুয়া, কোস্টারিকা, আর হচ্ছে পানামা। এই 7টা দেশ হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চলে অবস্থিত। তো এই দুইটা দেশের রাজধানী খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হাইতি, একটা হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগো, একটা হচ্ছে পোর্ট অফ প্রিন্স। তার মানে কি হাইতির রাজধানী হচ্ছে কি পোর্ট অফ প্রিন্স, আর ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী হচ্ছে পোর্ট অফ স্পেন। তো এই পোর্টযুক্ত যে রাজধানী, আরও পৃথিবীতে আমরা অনেকগুলো দেশের রাজধানী পাই পোর্টযুক্ত, যেমন মরিশাসের রাজধানী পোর্ট লুইস, তারপর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী হচ্ছে কি পোর্ট ব্লেয়ার, তারপর হচ্ছে পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে কি পোর্টস মুরসবি, ঠিক আছে। তোমরা এইভাবে পড়ার ক্ষেত্রে একটু ভিজুয়ালাইজ করে যে কোথায় দেশটা অবস্থিত, সেই ক্ষেত্রে মুখস্থ করতে গেলে তোমাদের অনেক কম সময় লাগবে, ঠিক আছে। দেখো তাহলে এইটার উত্তরটা কি হচ্ছে? হাইতির ক্যাপিটাল সিটি হচ্ছে কি পোর্ট অফ প্রিন্স, ঠিক আছে। দেখো তারপরের প্রশ্নে আমরা যাই, দেখি তারপরের প্রশ্নে। এটা বাংলাদেশের প্রশ্ন, সবার পারা উচিত। দেখো বাংলাদেশের সাথে কোন দুইটা দেশের বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টের সাথে দুইটা দেশের সীমান্ত রয়েছে? দেখো এই প্রশ্নটা সবার পারা উচিত। সবাই একটু বিউপি এক্সাম কবে একজন কমেন্ট করেছো? আচ্ছা, বিউপির পরীক্ষা তোমরা জানো যে সবার আগে হয়ে থাকে, সেক্ষেত্রে রেজাল্ট হওয়ার পরপরই হয়তো বিউপি তাদের সার্কুলার প্রকাশ করবে এবং খুব দ্রুতই পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটা সবাই দিয়ে দাও, যে এটার উত্তরটা কি হবে, যে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টটার সাথে কি দুইটা দেশের কি আছে সীমান্ত আছে, ঠিক আছে। একটু কমেন্ট করে দাও। একজন কমেন্ট করেছো চট্টগ্রাম, না এটার উত্তর চট্টগ্রাম না, এটার উত্তরটা সবাই দাও একটু। কোন জেলার সাথে কি কোন জেলার সাথে দুইটা দেশের সীমান্ত রয়েছে, একটু কমেন্ট করে দাও সবাই। আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে রাঙামাটি। আমরা জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? আমরা জানি সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টি? 32টি। ভারতের সাথে হচ্ছে কয়টি? 30টি। আর মায়ানমারের সাথে হচ্ছে কয়টি? 3টি। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একটা তো বেশি হয়ে গেল, যে 33টা হওয়ার কথা, কিন্তু না। এই যে রাঙামাটি জেলাটা দেখতেছো, এটা হচ্ছে কি দুইটা দেশের সাথেই যৌথ। মায়ানমারের সাথেও কিছু অংশ পড়েছে, আবার কি ভারতের সাথে পড়েছে। ওই তো মিজোরামের কিছু অংশ কি ভারতের সাথে পড়েছে, মিজোরামের কিছু অংশ, যে অংশটা মিজোরাম পর্যন্ত তো ভারতের সীমান্ত, বাংলাদেশের যে অঞ্চলটা লাস্ট পর্যন্ত এই রাঙামাটি পর্যন্ত ভারতের সীমান্ত রয়েছে, তারপরের টুকু কি মায়ানমারের সাথে। তার মানে সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টা? 32টা। 30টা হচ্ছে কার সাথে? ভারতের সাথে। আর তারপরে হচ্ছে 3টা মায়ানমারের সাথে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা সবার জানা প্রশ্ন, কিন্তু এইগুলা থেকেও প্রশ্ন হয় পরীক্ষায়। যখন তোমাদের ইংলিশে এইটুকু দিবে, তোমরা যখন পড়তে যাবে দেখবা অনেকে গুলাই ফেলতেছো, ঠিক আছে। তো আগে বেসিকটা ক্লিয়ার করলে তোমাদের ইংলিশ বাংলা যেটাতে হোক কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেখো পরের প্রশ্নটা দেখো, BRI এটা কোথায় অবস্থিত? BRI এটার মানে হচ্ছে কি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত? দেখো ফরিদপুর, দিনাজপুর, ঈশ্বরদী না গাজীপুর? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে 4-এর উত্তরটা কি হবে। একজন কমেন্ট করেছো ডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন কমেন্ট করেছে স্যার কি বিউপিতে পড়েন? আমার পড়াশোনা বিউপি থেকে শেষ হয়ে গিয়েছে,
ঠিক আছে, আমি বিউপিতে পড়েছি আগে। ঠিক আছে, তো এইটার উত্তরটা সবাই করে দাও যে এটার উত্তরটা কী হবে। BRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা একটু কোথায় অবস্থিত? হ্যাঁ, 2 জন কমেন্ট করেছো, মেহেদি হাসান ডি, শামীম আহমেদ ডি। আচ্ছা, এটার উত্তর হচ্ছে গাজীপুর। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1970 সালে। এটা অবস্থিত হচ্ছে গাজীপুরের জয়দেবপুর নামক জায়গায়। কোথায়? গাজীপুরের জয়দেবপুর। জয়দেবপুর, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 সালে, এবং এটা কি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। ঠিক আছে, তারপরে প্রশ্নে যাই আমরা। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে সাবাস বাংলাদেশ, এটা স্থপতিকে, এই ভাস্কর্যটা স্থপতিকে। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাবাস বাংলাদেশ, এটা স্থপতিটাকে? শামীম শিকদার, না নিতুন কুণ্ড, না হামিদুজ্জামান, না মৃণাল হক? কে? একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটার আনসারটা কী হবে। এটার আনসারটা কী হবে? সাবাস বাংলাদেশ, এটার কি স্থপতিটাকে? এই টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়, বই, তারপর হচ্ছে ভাস্কর্য, তারপর উল্লেখযোগ্য চিত্রকর্ম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। যেটা সাম্প্রতিক প্রশ্নগুলো থাকে, যেগুলো যে পুরস্কারটা দেওয়া হয়, ধরো তোমরা কান দেওয়া হলো বা নোবেল দেওয়া হলো, এইগুলা থেকেও কিন্তু প্রশ্ন হয়। তেমনি এই ভাস্কর্য, বই, উল্লেখযোগ্য চিত্রকর্ম, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়। একজন কমেন্ট করেছে মৃণাল হক, না এটা মৃণাল হক না, এটা হচ্ছে কি সাবাস বাংলাদেশ হচ্ছে নিতুন কুণ্ড, যেটা হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমাদের আরও জানতে হবে উল্লেখযোগ্য নানান বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো কি ভাস্কর্য রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে যেটার সামনে সবাই গিয়ে ছবি তোলে, সেটা হচ্ছে কি অপরাজেয় বাংলা, যেটা স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ খালেদ। ঠিক আছে, তারপর আরও আমরা যদি যেইগুলো আছে ইম্পর্টেন্ট, এগুলো আমরা কি জাগ্রত চৌরঙ্গি, এটা হচ্ছে কি সর্বপ্রথম মুক্তিযুদ্ধের সময় কি এটা মুক্তিযুদ্ধকে উৎসর্গ করে প্রথম ভাস্কর্যটা বানানো হয়। কোথায়? জাগ্রত চৌরঙ্গি, এটা হচ্ছে কি গাজীপুরের জয়দেবপুরে। ঠিক আছে, এইগুলা কি আমাদের জানতে হবে। এই ভাস্কর্য থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম কি প্রশ্ন হয়। ঠিক আছে, তোমরা ভাস্কর্য, বই, তারপর হচ্ছে কি উল্লেখযোগ্য চিত্রকর্ম, তারপর হচ্ছে সাহিত্যকর্ম, তারপর যে মুভি, এগুলো থেকেও কিন্তু কি প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো তারপরের প্রশ্নে যাই আমরা। দেখো পরের প্রশ্নটা কি হচ্ছে, এলডিসি, বাংলাদেশ এলডিসি থেকে কবে কি বের হয়ে যাবে? ঠিক আছে, এলডিসি মানে হচ্ছে কি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। ঠিক আছে, এলডিসি থেকে কি বের হয়ে যাবে কত সালে? 2030, 2026, 2023, 2041। ঠিক আছে, দেখো এটা সবাই হয়তো জানা উত্তর, তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটা কী হবে, 6-এর উত্তরটা কী হবে। ঠিক আছে, তারপর আমি ব্যাখ্যায় যাচ্ছি। একজন কমেন্ট করেছে 2026। আচ্ছা, একজন কমেন্ট করেছে 2026, এটার উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বি, এলডিসি মানে হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে ব্যাখ্যাগুলো, কারণ এই ব্যাখ্যা থেকে তোমরা অনেকগুলো তথ্য জানতে পারবে। ঠিক আছে, এলডিসিটা হচ্ছে কি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। 1971 সালে কি হয়, কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে 25টা দেশকে প্রথম এলডিসি অন্তর্ভুক্ত করা হয়, এবং তারপরে আরও অনেকগুলো দেশ এটার অন্তর্ভুক্ত হয়। বর্তমানে কি 45টা দেশ এই এলডিসি অন্তর্ভুক্ত আছে। লাস্টে বতসোয়ানা, ভুটান এরা বের হয়ে যায়। ঠিক আছে, এই এলডিসি থেকে বের হইতে কয়েকটা 3টা শর্ত আছে, যেটা কি করতে হয়, তার মাথা পিছু আয় 1230-এর বেশি হইতে হয়, তারপর উন্নয়ন সূচকে 66-র বেশি স্কোর করতে হয়, তারপর আরেকটা আছে কি ভঙ্গুরতা, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে 62-র নিচে স্কোর থাকতে হয়। ঠিক আছে, ওই 3টা শর্ত পূরণ করলে কি তাকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন দেওয়া হয়। ঠিক আছে, তার মানে বাংলাদেশ বের হবে কত সালে? বাংলাদেশ এই শর্তগুলো ফিল আপ করেছে, এবং কি বাংলাদেশ 2026 সালে কি এলডিসি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, দেখে আমরা তার পরের প্রশ্নে যাই। দেখো এটা সবার পারা উচিত যে কি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আমরা আসলে সংখ্যায় অনেক কম, তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, যাতে করে সবাই এই ক্লাসটি করতে পারে। আজকে ক্লাসটি করলে তোমাদের অনেক তথ্য জানা হবে, এবং জিকে সম্পর্কে তোমরা কি একটা সুন্দর স্পষ্ট ধারণা পাবে। তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, এবং কি ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, এই ফ্রি ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু একটা
ভালো আইডিয়া পাবে যে কিভাবে পড়তে হবে এবং কি পড়লে কি ভালো রেজাল্ট করা যাবে। ঠিক আছে, বিউপি সম্পর্কে একদম স্পষ্ট তোমাদের একটা ধারণা হবে। ঠিক আছে, এটার উত্তর সবাই কমেন্ট করে দাও একটু। এটার উত্তর কী হবে? হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? একটু কমেন্ট করে দাও সবাই, এটার উত্তর কী হবে? আচ্ছা, এটার উত্তর হচ্ছে কি এন হামিদুল্লাহ। উত্তর হচ্ছে বি। বাংলাদেশের বর্তমান যে গভর্নর তিনি হচ্ছেন 13তম গভর্নর, আর এটা হচ্ছে কি তিনি হচ্ছেন কি প্রথম গভর্নর। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি প্রথম গভর্নর এবং বাংলাদেশের বর্তমান গভর্নর হচ্ছে কি কে? এটা হচ্ছে কততম? 13তম গভর্নর হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। ঠিক আছে, তোমরা এটার সাথে ওই তথ্যটা মনে রাখবে। বর্তমান গভর্নর কততম? 13তম গভর্নর এবং কি প্রথম গভর্নর কে ছিলেন? এন হামিদুল্লাহ। ঠিক আছে, তোমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও এবং কি বন্ধুদের মেনশন করে দাও, যাতে করে কি তারা ওই ক্লাসটি করতে পারে। ঠিক আছে, দেখো তারপরের প্রশ্নে আমরা যাই। দেখো ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বরটা কোথায় অবস্থিত? ইন হুইচ ডিস্ট্রিক্ট দ্য ওয়ারী বটেশ্বর লোকেটেড এট? এই ওয়ারী বটেশ্বরটা কোথায় অবস্থিত? বাংলাদেশের অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থান আছে আমরা জানি, যেমন বগুড়ার মহাস্থানগড়, তারপরে হচ্ছে কুমিল্লার ময়নামতি, তারপর আমরা সুন্দরবন কি দক্ষিণ অঞ্চলে অবস্থিত, এরকম অনেক উল্লেখযোগ্য স্থান আছে। যেমন তারপরে লাওয়াছড়া উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, এগুলো হচ্ছে সিলেট। তারপরে আরও প্রত্নতাত্ত্বিক স্থান বলতে আমরা কি কান্তজির মন্দির বুঝি, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। এইগুলো আমাদের কি একটু ধারণা রাখতে হবে যে কোনটা কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছিলেন বা কার আমলে তৈরি হয়েছিল। ঠিক আছে, দেখো ওয়ারী বটেশ্বরটা কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্ট করে দাও, সবাই একটু কমেন্ট করে দাও। হ্যাঁ, একজন কমেন্ট করেছে কি এটার উত্তর হবে সি নরসিংদী। এটার উত্তর হবে কি সি নরসিংদী। আমি কিন্তু আগেই বললাম কি যে বগুড়াতে কি মহাস্থানগড়, দিনাজপুরের কি কান্তজির মন্দির। ঠিক আছে, এইগুলো তথ্য আমাদের কি মনে রাখতে হবে। কি নরসিংদীতে কি ওয়ারী বটেশ্বর, বগুড়ায় কি মহাস্থানগড়, তারপর কি দিনাজপুরে কান্তজির মন্দির, বাগেরহাটে কি 60 গম্বুজ মসজিদ, তারপর হচ্ছে কুমিল্লার ময়নামতি। আর আমি যদি অনেক স্পিডে বলি তোমরা একটু বলে দিবে। ঠিক আছে, আর সবাইকে একটু মেনশন করে দাও, ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে, যে বিউপি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে যে কি জিকে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে, তোমরা একটা ধারণা পাবে স্পষ্ট। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা যাব, তার আগে কি আমি বলে দিলাম যে এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকেও কি প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো পরে যাই আমরা। দেখো এই প্রশ্নটা হচ্ছে কি মুক্তিবেটি নামে পরিচিত ছিলেন কি কোন ফ্রিডম ফাইটার? মুক্তিবেটি নামে পরিচিত ছিলেন কোন ফ্রিডম ফাইটার? তোমরা একটু কমেন্ট করে দাও, এটার উত্তরটা কী হবে? হুইচ ওমেন ফ্রিডম ফাইটার ইজ নোন এজ মুক্তিবেটি? তার কি মুক্তিবেটি উপাধিতে পরিচিত ছিলেন কে? ঠিক আছে, এটা একটু কমেন্ট করে দাও সবাই। একজন কমেন্ট করেছে ছি, আরেকজন। ঠিক আছে, এটার উত্তর হবে কি সি কাকন বিবি। তাকে কি মুক্তিবেটি নামে পরিচিত করা হয়। আর এ সম্পর্কে আমাদের আরও কয়েকটা তথ্য জানতে হবে। তিনি হচ্ছেন কি ক্ষুদ্র নিগোষ্ঠী জনগোষ্ঠীর, এবং তার যে পরিচয় তিনি হচ্ছেন কি উপজাতিতে ক্ষুদ্র নিগোষ্ঠীতে কি খাসিয়া। ঠিক আছে, তিনি একজন খাসিয়া মহিলা ছিলেন, ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে তিনি কি একজন খাসিয়া ছিলেন। ঠিক আছে, আমাদের এই তথ্যটাও জানতে হবে। কাকন বিবি এবং কি তিনি 5 নং সেক্টরে যুদ্ধ করেন। ঠিক আছে, 5 নং সেক্টরে যুদ্ধ এবং গুপ্তচর বৃত্তির কাজ করেন তিনি কি কাকন বিবি। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্নে যদি আমরা যাই, দেখো বুড়িমারি স্থলবন্দর। আমরা জানি বাংলাদেশে 2-3 ধরনের স্থলবন্দর আছে। কি একটা হচ্ছে স্থলবন্দর, 2-3 ধরনের আছে বাণিজ্যিক অঞ্চলগুলো কি বন্দর হিসেবে আমরা বলি, যেমন নৌবন্দর, স্থলবন্দর, তারপরে কি সমুদ্র বন্দর। ঠিক আছে, এই স্থলবন্দরগুলোর মাঝে অনেকগুলো স্থলবন্দর আছে, প্রায় 25টার মতো। বাংলাদেশের যে মানচিত্র আমরা যদি একটু দেখি, যে বাংলাদেশের মানচিত্রটা ঠিক এরকম। দেখো একটু জাস্ট দেখানোর জন্য বলতেছি যে এরকম দেখো জাস্ট। এই তো এরকম এই যে বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলাগুলো বললাম যে 32টি, এই 32টি জেলার সাথে যেমন এখানে হচ্ছে সাতক্ষীরা, তারপরে হচ্ছে সাতক্ষীরা, যশোর, এই যে সীমান্তবর্তী
জেলাগুলো আছে এগুলোর সাথে কি স্থলবন্দর রয়েছে, তেমনি এই বুড়িমারির স্থলবন্দরটা কোন জেলায় তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে বুড়িমারির স্থলবন্দরটা কোথায় অবস্থিত। ঠিক আছে, আমি আরও কিছু স্থলবন্দর তোমাদের বলে দিব, যেই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এই স্থলবন্দর থেকে প্রশ্ন হয়। আমাদের স্থলবন্দর হচ্ছে কি 25টা, তারপর হচ্ছে সমুদ্রবন্দর হচ্ছে কি একটা, নির্মাণাধীন আর হচ্ছে কি 4টা, নির্মাণাধীনটা সহ কি চট্টগ্রাম, মংলা, পায়রা আর হচ্ছে কি মাতারবাড়ি। ঠিক আছে, তো এই স্থলবন্দরগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, সবথেকে বৃহৎ স্থলবন্দর কি হচ্ছে, এই যশোরের সাথে যেটা বেনাপোল, এটা হচ্ছে কি যশোরের সাথে, আমি বিদিয়ে জাস্ট লিখতেছি, এটা হচ্ছে কি যশোরের সাথে সবথেকে বড় স্থলবন্দর হচ্ছে কি বেনাপোল। ঠিক আছে, আর বুড়িমারি এই স্থলবন্দরটা, এটা তোমরা সবাই উত্তর করেছে, একজন কুড়িগ্রাম লিখেছো আর একজন বলছে লালমনিরহাট। হ্যাঁ, এটা হচ্ছে কি লালমনিরহাট এর স্থলবন্দর। ঠিক আছে, আরও কয়েকটা ইম্পর্টেন্ট স্থলবন্দর আছে, যেমন এখানে হচ্ছে কি কুমিল্লার স্থলবন্দর, সেটা হচ্ছে কি বিলোনিয়া, কুমিল্লার স্থলবন্দর হচ্ছে বিবির বাজার, আর ফেনীর স্থলবন্দর হচ্ছে কি বিলোনিয়া। ঠিক আছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি খাগড়াছড়ির হচ্ছে রামগড়, তারপর রাঙামাটির হচ্ছে তেগামুখ, তারপর এখানে সিলেটের হচ্ছে কি শেওলা, তারপর আমরা যদি এইদিকে যাই, এখানে হচ্ছে দিনাজপুরের হচ্ছে কি হিলি আর হচ্ছে বিরল। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে যে সীমান্তবর্তী অঞ্চল বা স্থলবন্দর, এগুলো আমাদের কি অনেক গুরুত্বপূর্ণ। এই যে এখানে যশোরের আছে, যশোরে হচ্ছে কি বেনাপোল, তারপর হচ্ছে কি সাতক্ষীরার হচ্ছে কি বুমরা। আমি আবার বলে দিচ্ছি, এগুলা কিন্তু পরীক্ষা এসে থাকে। ঠিক আছে, দেখো এই বুড়িমারিটা বললাম কি, এটার উত্তর হচ্ছে কি লালমনিরহাট। ঠিক আছে, তারপর দিনাজপুরের সাথে দুইটা হচ্ছে হিলিয়ার বিরল, তারপরে হচ্ছে দেখো যশোরের সাথে বেনাপোল, তারপর চুয়াডাঙ্গার সাথে হচ্ছে, এখানে হচ্ছে চুয়াডাঙ্গা, এটার সাথে হচ্ছে কি দর্শনা, তারপর এখানে বললাম কি খাগড়াছড়ির সাথে কি রামগড়, তারপর ফেনীর সাথে বললাম বিলোনিয়া, তারপর কি কুমিল্লার সাথে বললাম কি বিবির বাজার, তারপর সিলেটের সাথে বললাম তামাবিল আর হচ্ছে কি শেওলা। তো এই তথ্যগুলো মনে রাখতে হবে। আর দুইটা বলে দিই, এখানে হচ্ছে কি জামালপুরের সাথে হচ্ছে ধানুয়া কামালপুর, আর এখানে হচ্ছে শেরপুর, যেখানে বর্তমানে খুবই বন্যা হচ্ছে, এটার সাথে হচ্ছে কি নাকুগাঁও। ঠিক আছে, এটা তোমরা এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট স্থলবন্দরের মাঝে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এগুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে মানচিত্রের সাহায্যে। যেমন এইখানে বললাম কি স্থলবন্দর সাতক্ষীরার সাথে হচ্ছে বুমরা, তারপর যশোরের সাথে বেনাপোল, তারপরে এখানে কি বললাম চুয়াডাঙ্গার সাথে কি দর্শনা, তারপরে এখানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সাথে হচ্ছে কি ছোটো সোনা মসজিদ, তারপরে এখানে বললাম কি দিনাজপুরের সাথে হিলি বিরল, জামালপুরের সাথে বললাম ধানুয়া কামালপুর, তারপর শেরপুরের সাথে বললাম নাকুগাঁও, তারপর ময়মনসিংহের সাথেও কি আছে স্থলবন্দর, সেটা হচ্ছে কি করৈতলি আর হচ্ছে কি গুবরাকুড়া, সেটা কি ময়মনসিংহের সাথে। তারপর এখানে হচ্ছে সিলেটের সাথে হচ্ছে শেওলা আর হচ্ছে কি সিলেটের সাথে বললাম কি শেওলা আর হচ্ছে তামাবিল, তারপর এখানে আরেকটা আছে ব্রাহ্মণবাড়িয়ার সাথে হচ্ছে কি আখাউড়া, তারপরে এখানে হচ্ছে কি কুমিল্লার সাথে হচ্ছে কি বললাম বিবির বাজার, ফেনীর সাথে বিলোনিয়া, তারপরে এখানে হচ্ছে কি খাগড়াছড়ির সাথে বললাম কি রামগড়, তারপর রাঙামাটির সাথে হচ্ছে তেগামুখ। ঠিক আছে, এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। বাংলাদেশের স্থলবন্দর, তারপর সমুদ্রবন্দর, নদীবন্দর, এইগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যাই আমরা পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্নে কি আছে। এই যেই প্রশ্নটা আমি তখন বলতেছিলাম যে কি সবথেকে বড় কি পোর্ট, সবথেকে বড় স্থলবন্দর কোনটি, আমি কিন্তু আগের প্রশ্নে তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি, এটা সবারই উত্তরটা পারা উচিত। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও, যেহেতু আগের ব্যাখ্যাতে আমি বলে দিয়েছি কি বাংলাদেশের সবথেকে বড় কি স্থলবন্দর কোনটি। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও কি সবথেকে বড় স্থলবন্দর কোনটি, বেনাপোল না এটা, না সোনা মসজিদ, না হচ্ছে বিবির বাজার, কোনটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে এইটা কি হবে। আমি কিন্তু আগের ব্যাখ্যাতে বলে দিছি। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও যে কি বাংলাদেশ সবথেকে বড় স্থলবন্দর কোনটি। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও কি হবে, এটার উত্তরটা কি হবে, একটু কমেন্ট করে জানিয়ে দাও কি বাংলাদেশ সবথেকে স্থলবন্দর। আর স্থলবন্দরের মাঝে আমি কি যেগুলো দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে কি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা কি আগের ব্যাখ্যায় আমি বলে দিয়েছি, এটা হচ্ছে কি বেনাপোল হচ্ছে কি সবথেকে বড় স্থলবন্দর। আর এই বেনাপোলের সাথে ভারতের একটা স্থলবন্দর আছে, সেটা কি পেট্রোপোল। ঠিক আছে, যেহেতু বাণিজ্য করা হয় এই স্থলবন্দর দিয়ে, সেহেতু ওই পার্শ্ববর্তী দেশেরও কি একটা করে স্থলবন্দর আছে ওটার সাথে। ঠিক আছে, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে, এটা তোমাদের জন্যই ভালো, কারণ একটা ক্লাস করতেছো সেটা থেকে তোমাদের যদি বেনিফিটটা না হয় তাহলে তো হলো না।
আমার যতদূর সম্ভব আমি ওভাবেই তোমাদের পড়াবো, যাতে করে তোমরা কি এই ক্লাস থেকে কিছু শিখতে পারো। এই শুধু আমরা 30টা প্রশ্ন পড়বো সেটাই শিখবো এমন না, এটা থেকে অনেক কিছু জানতে পারবো আমরা, ঠিক আছে। আর আমরা খুব সুন্দর একটা ধারণা পাবো যে কোথা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে হয় না। যে স্থলবন্দরগুলো বলে দিলাম, এখান থেকেই প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে আসবে, ঠিক আছে। দেখি আমরা পরের প্রশ্নে যাই। দেখো দেখো স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। এশিয়া আর আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এখন যদি তোমাদের প্রশ্ন করতে পারো যে স্যার স্ট্রেট মানে কি, এটা হচ্ছে প্রণালী। প্রণালী হচ্ছে এমন এক ধরনের জলধারা যেটা দুইটা জলভাগকে একসাথে করে এবং কি দুইটা স্থলভাগকে পৃথক করে, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো যে প্রণালীটা মানে কি? তোমাদের পরে ক্লাসেই মুখস্থ হয়ে যাবে এবং যে তথ্যগুলো বলতেছে এগুলো কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট তথ্য, যেগুলো পরীক্ষায় বিগত সালে আসছে এবং কি সামনেও আসবে, ঠিক আছে। তোমরা এটার একটু উত্তর করে দাও যে কোন প্রণালীটা কি এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে? মালাক্কা, হরমুজ, না বাবেল মান্দেব, না বসফরাস? দেখো তোমরা মানচিত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর এগুলো যদি পড়ো তাহলে দেখবা যে তোমাদের খুব দ্রুত মুখস্থ হচ্ছে, আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। দেখো এটার উত্তরটা কী হবে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, এটার উত্তরটা কী হবে। দেখো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটার উত্তরটা কি হবে। কোন প্রণালীটা এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে, ঠিক আছে। কোন প্রণালীটা এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা এটা একটু আমি মানচিত্রে তোমাদের দেখিয়ে দেই যে আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে কোনটা। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এখানে হচ্ছে কি একটা দ্বীপ, এখানে কয়েকটা দ্বীপ আছে, একটা হচ্ছে মাদাগাস্কার, মরিশাস, কোমোরোস আর হচ্ছে কি সিসিলিস, ঠিক আছে। তারপরে এইখানে হচ্ছে কি এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চল, এই হচ্ছে এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চল, ঠিক আছে। এই যে একটা জলধারা, এইখানে হচ্ছে কি লোহিত সাগর, আর এখানে হচ্ছে কি এডেন উপসাগর, এখানে হচ্ছে কি এডেন উপসাগর, এখানে হচ্ছে কি লোহিত সাগর, যেটাকে আমরা রেড সি বলি, ঠিক আছে। এই যে দেখো মানচিত্রের সাহায্যে এটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ, তারপরে এখানে আফ্রিকার কয়েকটা কি আছে, আফ্রিকার কয়েকটা দ্বীপরাষ্ট্র আছে, একটা হচ্ছে এখানে মাদাগাস্কার, মরিশাস, কোমোরোস আর হচ্ছে কি সিসিলিস। ওই তো তোমাদের প্রথমে আমি বললাম না যে পোর্ট লুইস, এইটা হচ্ছে কি ওই পোর্ট লুইস হচ্ছে এই মরিশাসের রাজধানী, ঠিক আছে। দেখো একটার সাথে আরেকটা হয়ে গেল। এই যে অংশটুকু এটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ, আর এই যে এটা হচ্ছে কি মধ্যপ্রাচ্য অঞ্চল, কিন্তু হচ্ছে এটা কি এশিয়া মহাদেশের। এই যে জলধারাটা এখানে এই যে লোহিত সাগর আর এটা কি এডেন উপসাগরকে একসাথে করেছে, এটা হচ্ছে কি এই তো বাবেল মান্দেব প্রণালী, ঠিক আছে। তাহলে আলাদা করলো কাকে কাকে? আফ্রিকা এবং কি এশিয়া মহাদেশকে, ঠিক আছে। তোমরা কি একটু ধারণা পেয়েছো? একজন বলেছো হরমুজ, না হরমুজ এটা না, হরমুজ তো পারস্য সাগরে অবস্থিত, ঠিক আছে। হরমুজ প্রণালী তো যদি বলি তাহলে যেখানে হবে, ঠিক আছে। দেখো এটা কি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লিয়ার। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে কি এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চল। এই যে এখানে যে প্রণালীটা এটা হচ্ছে কি বাবেল মান্দেব প্রণালী। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তারপরে প্রশ্নে যাই আমরা। দেখো দেখো আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টারটা কোথায়? আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টারটা কোথায়? ওই তো যে আফ্রিকা মহাদেশটা আগিয়েছিলাম, দেখো এই যে এইখানে একটা কি তাদের একটা সংগঠন আছে, এটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ। তো তাদের কি এখানে তাদের কি একটা সংগঠন আছে, সেটা কি আফ্রিকান ইউনিয়ন। এটা সদর দপ্তরটা কোথায়, ঠিক আছে। এটা সদর দপ্তরটা কোথায়? এই যে হর্ন অফ আফ্রিকা বলি, এখানে একটা দেশ আছে কি ইথিওপিয়া। এই ইথিওপিয়ার ক্যাপিটাল হচ্ছে কি আদ্দিস আবাবা, ঠিক আছে। এটাই হচ্ছে কি কার ক্যাপিটাল, সরি কার হেডকোয়ার্টার? এটা হচ্ছে কি আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার। এটা হচ্ছে কার ক্যাপিটাল? ইথিওপিয়ার, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে এইটার উত্তরটা কি হবে? আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টারটা কোথায়? আদ্দিস আবাবায়। তোমরা একটু কমেন্ট করো, যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি কিভাবে বুঝবো তোমরা প্রশ্নটার উত্তর আগে থেকে পারো না ব্যাখ্যা দেওয়ার পর পারতেছো? একটু কমেন্ট করে জানাও, আর বন্ধুদের একটু মেনশন দাও। ক্লাসে আমরা সংখ্যা খুবই কম, কিন্তু যাতে করে আরও সবাই আসার সুযোগ পায়, একটু কমেন্ট করে জানাও। এটা হচ্ছে কি আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর, ঠিক আছে। আর সদর দপ্তর পড়তে হবে অনেকগুলো, যেমন এর মাঝে ইম্পর্টেন্ট কী কী দেখো। আইএমএফ কি, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ডব্লিউটিও, তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে, ওপেক, ওপিসি, ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা ডব্লিউটিও এগুলো, তারপর হচ্ছে ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো
এগুলোর সহদপ্তর আমাদের পড়তে হবে। তারপর কি ইন্টারপোলের সহদপ্তর, ইউনেস্কোর সহদপ্তর, এগুলো কি আমাদের জানতে হবে। এই সহদপ্তর থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। দেখো আমরা এই প্রশ্নটার উত্তরটা পেরে গেলাম। দেখো পরের প্রশ্নটা তোমরা আগে কমেন্ট করবে, তারপর আমি পরে বলবো। দেখো এটা যারা খেলাধুলা একটু হলে ফলো করো তারা কিন্তু জানো যে কি 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে। তোমরা একটু কমেন্ট করে দাও যে এটা কি হবে, এটার উত্তরটা কি হবে। যারা একটু খেলাধুলা ফলো করো তারা কিন্তু অবশ্যই জানো যে এটা কি হবে, এটার উত্তরটা কি হবে। সবাই মনে হয় বেশি খেলাধুলায় ফলো করে। আজকে মনে হয় বাংলাদেশ আর ভারতের T20 ম্যাচ হচ্ছে, সবাই সেটাই দেখতেছে, ঠিক আছে। এর জন্য মনে হয় মানে ক্লাসের সংখ্যাটা অনেক কম, ঠিক আছে। তো তোমরা এটার উত্তরটা করে দাও কি হবে, এটার উত্তরটা সবার পারা উচিত, ঠিক আছে। দেখো এটার উত্তরটা কি, তোমরা আগে উত্তর করো, তারপর আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। এটা কি 2026 ওয়ার্ল্ড কাপটা কি হবে, কোন দেশে কোন দেশে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তোমরা অনেক বেশি খেলা ভক্ত, বুঝতে পারছি যে তোমরা আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার T20 ম্যাচ দেখতেছো, তাই ক্লাসের সংখ্যাটা অনেক কম, ঠিক আছে। দেখো এই 26 ওয়ার্ল্ড কাপ, এই যে খেলাধুলার যে পরবর্তী আসরগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে খেলাধুলা বলতে যে প্রশ্নগুলো হয় সেগুলো এখান থেকে হয়ে থাকে। যে পরবর্তী আসরগুলো কোথায় হয়, এটা কততম আসর, এই আসরের সেরা প্লেয়ারকে। দেখো আমি কয়েকটা বর্তমানে যে টুর্নামেন্টগুলো হয়েছে তার মাঝে কি 2022-এর ওয়ার্ল্ড কাপ তো অনেক আগেই চলে গিয়েছে। দেখো আচ্ছা, দেখো 2022-এর ওয়ার্ল্ড কাপটা আগে চলে গিয়েছে, এটা সম্পর্কে আমরা সবাই জানি। বর্তমানে যেটা হলো, এটা কি হলো, বর্তমানে 2024 একটা বড় বিগ ইভেন্ট হলো, এটা কি অলিম্পিক। এটা কোথায় হলো, অলিম্পিকটা হয়েছে কি ফ্রান্সের রাজধানী প্যারিসে, সরি ফ্রান্সের রাজধানী কি হচ্ছে প্যারিসে। কি 2024-এর যে অলিম্পিকটা হলো এটা, তাহলে এটার পরবর্তী আসর কত সালে হবে জানি আমরা, 4 বছর পর পর হয়, 2028 সালে, ঠিক আছে। 2028-এর অলিম্পিকটা কোথায় হবে, সেটা হবে কোথায় জানো, এই যে ইউএসের লস অ্যাঞ্জেলস অলিম্পিক হবে কি 2028। এখন আমরা এইটার সাথে আরেকটু সম্পর্ক করে পড়তে পারি কি, যে বাংলাদেশ প্রথম যে অলিম্পিকে অংশগ্রহণ করে সেটা হচ্ছে কি কত সালে, 1984 সালে। 1984 সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে, সেটাও কিন্তু কি এই লস অ্যাঞ্জেলস অলিম্পিক ছিল, ঠিক আছে। তোমরা এটার সাথে মিলিয়ে পড়বে। হ্যাঁ একজন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। দেখো এই যে প্রথমটা বললাম, এটা কি 1984 সালে কি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ কি প্রথমবারের মতো অংশগ্রহণ করে, এবং 2028 অলিম্পিকটা হবে কি লস অ্যাঞ্জেলস অলিম্পিক, ঠিক আছে। তারপরে দেখি আমরা পরবর্তী আসর যেটা বললাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ যেহেতু হয়েছে, পরবর্তীতে কত হবে 2026-এ, সেটা হবে কি ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এই তিনটা দেশে যৌথ। ওই যে যখন আমরা মানচিত্রে দেখলাম না যে উত্তর আমেরিকা মহাদেশের ওই অঞ্চলটুকু, যে মধ্য আমেরিকা, তারপর হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, বাকি যে অঞ্চলটুকু ছিল উত্তর আমেরিকার কি কানাডা, ইউএসএর মেক্সিকো, ওইখানে হবে। এর জন্য বললাম যে ওই অঞ্চলটুকু কি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসলে ওই জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে। ক্যাপিটাল সিটি বলো বা অঞ্চল ভিত্তিক প্রশ্ন বলো, যেটা আসে সেটা ওখান থেকে আসবে, ঠিক আছে। বর্তমানে আরেকটা টুর্নামেন্ট হচ্ছে মেয়েদের কি নারী T20 বিশ্বকাপ, সেটা কোথায় হচ্ছে, আরব আমিরাতে হচ্ছে, ঠিক আছে। এই তথ্যগুলো তোমরা একটু কি জানার চেষ্টা করবে খেলাধুলার রিলেটেড প্রশ্ন আসলে। আবার আরও দুইটা টুর্নামেন্ট 24-এ হলো কি কি, একটা হচ্ছে কি কোপা আমেরিকা। কোপা আমেরিকা কোনটা, দক্ষিণ আমেরিকা, যে লাতিন আমেরিকার যে দেশগুলো অংশগ্রহণ করে কোপা আমেরিকা, এটা থেকে প্রশ্ন হতে পারে। এই কোপা আমেরিকা কি চ্যাম্পিয়ন কে হয়, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 16তম বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় কে, আর্জেন্টিনা, ঠিক আছে। আর রানার আপ হয় কলম্বিয়া। আর সেরা প্লেয়ার হচ্ছে কে, জেমস রড্রিগেজ। আর সর্বোচ্চ গোলদাতা ছিল মার্টিনেস, ঠিক আছে, আর্জেন্টিনার মার্টিনেস, ঠিক আছে, লাউতারো মার্টিনেস। তারপরে দেখো আবার আরেকটা টুর্নামেন্ট হয় স্পেনে, সেটা হচ্ছে কি টুর্নামেন্ট, ইউরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কি স্পেন, ঠিক আছে। ইউরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কে, স্পেন, এবং সেটা সেরা প্লেয়ার হচ্ছে কি রদ্রি, তিনিও কি স্পেনের প্লেয়ার, ঠিক আছে, এবং ক্লাব হিসাবে তিনি ম্যানচেস্টার সিটিতে খেলে থাকেন, ঠিক আছে। এই যে তথ্যগুলো বললাম, এইগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করি। আর পরবর্তী যে কোনো খেলার টুর্নামেন্টগুলো তোমরা কি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তারপরে ঠিক আছে। এইগুলা থেকেই প্রশ্ন হয় বেশিরভাগ সময়। আর কোন খেলার ট্রফিগুলো নিয়ে প্রশ্ন হয়ে থাকে, যেমন ডেভিস কাপ, তারপর হচ্ছে উইম্বলডন, এগুলো কোন খেলার সাথে সম্পর্কিত। উইম্বলডন আর ডেভিস কাপ কিসের সাথে সম্পর্কিত এটা আমরা জানি, সেটা হচ্ছে কি টেনিসের সাথে। আবার টেনিস হচ্ছে দুই ধরনের, কি একটা হচ্ছে টেবিল টেনিস, একটা হচ্ছে লন টেনিস। ওটা হচ্ছে লন টেনিসের সাথে সম্পর্কিত। ইউএস ওপেন, এগুলো হচ্ছে ইউএস ওপেন, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, এগুলো সব খেলার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে টেনিসের সাথে, ঠিক আছে। দেখো খেলাধুলা নিয়ে আপাতত আমাদের এই পর্যন্তই জানলে চলবে। তারপরের প্রশ্নটা দেখি আমরা। দেখো
দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের গোলের সংখ্যা কতটি? দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের সংখ্যা কতটি? ঠিক আছে, এটা সবাই একটু কমেন্ট করে দাও যে এটার উত্তর কী হবে। ঠিক আছে, তোমরা কমেন্ট কম করতেছো, তার মানে কি তোমরা উত্তরগুলো পারতেছো না? ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটার উত্তরটা কী হবে। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সংখ্যা কতটি হবে? হ্যাঁ, একজন কমেন্ট করেছে কি 17। এটার উত্তর, সঠিক উত্তর হচ্ছে কি সি, 17টি। এটার মাঝে আমরা দুইটা গোল মনে রাখতে পারি, একটা হচ্ছে কি প্রথমটা এবং দ্বিতীয়টা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। একটা হচ্ছে কি দারিদ্রতা বিমোচন, মানে কি দারিদ্রতা মুক্তি, আর একটা হচ্ছে ক্ষুধা মুক্তি। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয়টা আমরা একটু মনে রাখবো, প্রথম আর হচ্ছে কি দ্বিতীয়, এই দুইটা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আর সাস্টেনেবল গোল টার্গেট এগুলো একটু দেখব। ঠিক আছে, দেখো তোমরা একটু কমেন্ট করে দিবে প্রত্যেকটা প্রশ্নে, যদি নাও পারো সেটা যদি ভুলও হয় তারপরেও কিন্তু তোমাদের জানা হবে, আর ভুল না করলে তুমি শিখবে কিভাবে? ঠিক আছে, তোমাদের ওই তথ্যটা তো মনে থাকবে না। আর সবারই কিন্তু একটা কমন কোশ্চেন কি যে স্যার জিকে মনে থাকে না, তো ওই জিকে মনে রাখতে গেলে কিন্তু আমাদের কিন্তু অনেক অভিনব পন্থা আছে মনে রাখার, কিন্তু তার থেকে সবথেকে সহজ হয়ে হচ্ছে ভিজুয়ালাইজ করে পড়া। তোরা এখানে যারা ক্লাস করতেছো তাদের মাঝখান থেকে একজনকে আমি বললাম তুমি একটু সিলেট থেকে ঘুরে আসো। ঠিক আছে, তো ও সিলেট গিয়ে সিলেটের যে প্রত্নতাত্ত্বিক স্থান বলো, লাওয়াছড়া উদ্যান, তারপরে মাধবকুণ্ড জলপ্রপাত, তারপরে ধরো চা বাগান, সব কিছু দেখে আসলো। ওটা যদি তুমি 6 মাস 7 মাস পরে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোথায় কী দেখে আসছো, ও কিন্তু পারবে। এই যে মাথায় ভিজুয়ালাইজ করে পড়া, এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে তো আমি বিশ্বেরটা কীভাবে করবো, চিলি, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, আর্জেন্টিনা, ইউএস, এইগুলোতে তো আমি যেতে পারবো না। সেক্ষেত্রে তুমি কি মানচিত্রের সাহায্যে একটু ভিজুয়ালাইজ করে বলবে। ঠিক আছে, তোমরা যদি যে কোনো একটা রাষ্ট্রের কথা বলো, যে তুমি একটা রাষ্ট্রের কথা বললা চিলি, তাহলে চিলি কোথায়? চিলি হচ্ছে কি, চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এই যে এটা যদি দক্ষিণ আমেরিকা মহাদেশ হয়, দেখো এখানে না, এখানে দেখিয়ে দেই, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই যেরকম দক্ষিণ আমেরিকা মহাদেশ, এদিকে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। চিলিটা হচ্ছে এই যে এখানে। এই চিলি সম্পর্কে কি আরও কয়েকটা তথ্য যদি আমি এখন বলে দিই, যে চিলি হচ্ছে কি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ, পৃথিবীর সবচেয়ে চিকন রাষ্ট্র, বাংলাদেশের প্রতিবাদ স্থান এখানে অবস্থিত, চিলির নিচে কি হর্ণন্তরীপ অবস্থিত। দেখো এই যে ভিজুয়ালাইজ করে তোমার মাথায় এইভাবে যাবে, এইভাবে তথ্যগুলো তোমরা মনে রাখলে কি অনেক মনে রাখতে পারে। চিলি বা যে কোনো দেশের কথাই বলো, এই হাইতির কথা বললাম তখন কি আমরা কি উত্তর আমেরিকা মহাদেশে ক্যারিবিয়ান অঞ্চলে চলে গিয়েছিলাম। এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু অনেক বেশি তথ্য মনে রাখবে। যখন আমরা কি আস্তে আস্তে লেকচার ওয়াইজ ক্লাসে যাব তখন তোমরা কিন্তু এগুলো পাবে খুব সুন্দর মতো। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে যদি আমরা যাই, পরের প্রশ্নটা কি ইন্ডিয়া হাউস। দেখো ইন্ডিয়া হাউসটা কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউসটা বলতেই আমাদের মনে হয় না যে এটা ইন্ডিয়াতে অবস্থিত হবে। সবাই একটু কমেন্ট করে দাও, তোমাদের আর বেশি সময় দিব না, কারণ তোমরা কমেন্ট খুব একটা বেশি করতেছো না। ঠিক আছে, তো আমি ব্যাখ্যায় চলে যাব ডিরেক্ট একটু সময় দেওয়ার পর। দেখো কি হবে পরেরটা, এটা কি হবে, ইন্ডিয়া হাউস লোকেটেড কোথায়? ইন্ডিয়া হাউসটা কোথায় অবস্থিত দেখো তো, বলো তো সবাই একটু কমেন্ট করে বলো ইন্ডিয়া হাউসটা কোথায় অবস্থিত দেখি। ঠিক আছে, ইন্ডিয়া হাউসটা কি, এটা প্রথমে যদি তোমাদের মনে হয় যে এখানে ইন্ডিয়া আছে তাহলে মনে হয় ইন্ডিয়াতে অবস্থিত, না, এটা অবস্থিত হচ্ছে কি ইংল্যান্ডে, মানে হচ্ছে ইউনাইটেড কিংডমে অবস্থিত। ঠিক আছে, ওদের যে রাষ্ট্রদূত বা এই হাই কমিশনার যেখানে থেকে কার্য পরিচালনা করে সেটা হচ্ছে কি ওই ইন্ডিয়া হাউস। ঠিক আছে, তোমরা কমেন্ট করতেছো না, সবাই একটু কমেন্ট করে দিবে যাতে করে কি দেখতে পারি যে তোমরা কি কে কয়টা আনসার করতেছো পারতেছো। ঠিক আছে, একটু কমেন্ট করে দিবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, হয়তো এটা তোমরা পারোনি বলে আনসার করোনি। দেখো পরের প্রশ্নটা দেখো একটু, দেখো এই খেলাধুলা নিয়ে আরেকটা প্রশ্ন আসছে কি কোন দেশের জাতীয় খেলা কি, এটা কিন্তু প্রশ্ন এসে থাকে। যেমন ব্যাডমিন্টন জাতীয় খেলা কোন দেশে, ক্রিকেট জাতীয় খেলা কোন দেশের, বাংলাদেশের জাতীয় খেলা কি, ইন্ডিয়ার জাতীয় খেলা কি, ভারতের জাতীয় খেলা কি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, তোমরা এই খেলাধুলা সম্পর্কে কোন টুর্নামেন্ট, পরবর্তী টুর্নামেন্টগুলো জানবে এবং কি এই যে তথ্যগুলো জানবে যে কি কোন দেশের ন্যাশনাল গেম কোনটা, কোন দেশের খেলা কোনটা বেশি ব্যবহৃত বা বেশি বহুল প্রচলিত, এগুলো তোমরা একটু কি দেখবে। ঠিক আছে, দেখো ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ, দেখো কোন দেশের জাতীয় খেলা হচ্ছে কি ক্রিকেট। সবাই একটু কমেন্ট করে দাও এটা কি হবে। এটার উত্তরটা সবার পারা হচ্ছে, যেহেতু তোমরা খুব খেলা দেখো, কারণ এখনও তোমরা ওই বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা মনে হয় দেখতেছো, তোমরা অনেক খেলা পাগল। ঠিক আছে, দেখো এটার উত্তরটা কি হবে, এটা হবে কি ইংল্যান্ডের জাতীয় খেলা কি হচ্ছে ক্রিকেট। ঠিক আছে, তারপরে দেখো তারপরের প্রশ্নে যাই আমরা। দেখো পরের প্রশ্নটা কি হচ্ছে সার্ক। সার্কের ভিতরে কোন দেশের
লিটারেটি রেট সবচেয়ে বেশি, লিটারেসি রেট সবচেয়ে বেশি কোন দেশের কি শিক্ষার হার সব থেকে বেশি? দেখো সার্কটা কি, সার্ক হচ্ছে কি দক্ষিণ এশিয়ার একটা কি সংস্থা। এটার স্বপ্নদ্রষ্টা ছিল কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। ঠিক আছে, 1985 সালে কি এটা প্রতিষ্ঠিত হয়। এবার স্বপ্নদ্রষ্টা ছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে, তো সার্কের সব থেকে বেশি কি সাক্ষরতার হার কোন দেশের সেটা একটু কমেন্ট করে সবাই জানাও। সেটা হবে কি, আমি একটু দ্রুত যাই কারণ তোমরা কি কমেন্ট করতেছো, তোমাদের অনীহা, তার মানে কি তোমরা ব্যাখ্যাটা শোনার জন্য কি ক্লাস করতেছো হয়তো। দেখো এটা হবে কি ইন্ডিয়া না, পাকিস্তান না, শ্রীলঙ্কা না, সেটা হবে কি মালদ্বীপসের। মালদ্বীপসের সব থেকে কি সাক্ষরতার হার বেশি, সব থেকে কি মালদ্বীপসের সার্কের ভিতর। ঠিক আছে, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। দেখো তারপরে প্রশ্ন যাই আমরা। দেখো ট্রাইব মানে কি হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, কি মেইনলি কোথায় বসবাস করে? হাজং ক্ষুদ্র নিগোষ্ঠীটি কোথায় বসবাস করে এটা সবার পারা উচিত। হাজং, গারো এরা কোথায় বসবাস করে? বাংলাদেশের কোন অঞ্চলে হাজং এবং গারো বসবাস করে? আমরা এই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকেও কিন্তু কি সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে একটা মাস্ট প্রশ্ন আসে, সেটা বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী হোক আর বিশ্বেরটা হোক। ঠিক আছে, এখান থেকে কিন্তু কি প্রশ্ন হবে। তোমরা একটু বলে দাও যে ট্রাইব কি ক্ষুদ্র নিগোষ্ঠী হাজং কোথায় বসবাস করে? ঠিক আছে, হ্যাঁ একজন কমেন্ট করেছে ময়মনসিং, সে অবশ্যই মনে হয় সে ময়মনসিং থাকে তাই কি জানে। দেখো মেহেদি হাসান কমেন্ট করেছে সেটা কি হচ্ছে ময়মনসিং। ময়মনসিংয়ে কি হাজং এবং গারোরা থাকে, বেশিরভাগ কি হাজং এবং গারোরা ময়মনসিংয়ে থাকে। ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে হাজং এবং গারো কি ময়মনসিংয়ে থাকে। ঠিক আছে, আর সিলেটে থাকে কি সবথেকে বেশি, সিলেটে থাকে হচ্ছে খাসিয়া, তারপরে রংপুরে কি রাজবংশী থাকে, আর কক্সবাজারে পার্বত্য অঞ্চলে বাকি যে উপজাতিগুলো আছে সেগুলোর সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, দেখো এটা কি উত্তরটা কি হলো? হাজং কোথায় থাকে? ময়মনসিং। দেখো পরের প্রশ্ন যাই আমরা। দেখো এই স্ট্রেটের প্রশ্নটা আমি এসেছিলাম তখন, এটা কি প্রশ্নটা হচ্ছে দেখো কোনটা পৃথিবীর সব থেকে বড় প্রণালী? ঠিক আছে, প্রণালী বলতে আমি তখন কি বলেছিলাম যে প্রণালী হচ্ছে কি এমন এক ধরনের জলধারা দুইটা জলপথকে একসাথে করে এমনকি দুইটা স্থলভাগকে আলাদা করে। সেক্ষেত্রে আমি একটা তোমাদের চিত্রকেও দেখিয়েছিলাম যে এটা হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী। আর এটা কি দেখো পৃথিবীর সব থেকে বড় কোনটা? তোমরা উত্তর করো, একটু দ্রুত উত্তর করে দাও। এটার কি হবে? এটার উত্তরটা কি হবে? পৃথিবীর সব থেকে বড় প্রণালী কি হবে? দেখো এই প্রণালীটা যদি একটু তোমাদের মানচিত্রে দেখাই, দেখো এটা হচ্ছে কি আমি প্রথমে বলেছিলাম এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, তারপর এইখানে হচ্ছে কি এইভাবে এরকম করে হচ্ছে কি এটা হচ্ছে কি ইউরোপ মহাদেশ। ঠিক আছে, এই যে একটা জলপথ তৈরি হয়েছে না, এটা হচ্ছে কি জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, তোমরা একটু মানচিত্র দেখে নাও। দেখো এই যে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, তারপর এইখানে হচ্ছে কি স্পেন, তারপরে এখানে হচ্ছে কি পর্তুগাল, তারপরে এখানে অ্যান্ডোরা, ফ্রান্স, এগুলো হচ্ছে এখানে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে কি মরক্কো, এখানে হচ্ছে কি মরক্কো, তারপরে হচ্ছে কি আলজেরিয়া, আফ্রিকার দেশ। ঠিক আছে, তারপরে এই স্থলভাগকে কি আলাদা করলো, আর কি এইখানে হচ্ছে ভূমধ্যসাগর, এখানে ভূমধ্যসাগর, আর এখানে কি আটলান্টিক মহাসাগর। এই দুই সাগর এবং কি আটলান্টিক মহাসাগরকে একসাথে করলো কোন প্রণালী? একসাথে দেখো কয়েকটা তথ্য হয়ে গেল। ঠিক আছে, দেখো একসাথে অনেকগুলো তথ্য হয়ে গেল না। লার্জেস্ট প্রণালী কোনটা? সেটা হচ্ছে কি জিব্রাল্টার। এই যে জলপথটা এটা হচ্ছে কি জিব্রাল্টার প্রণালী। একসাথে করলো কাকে কাকে? ভূমধ্যসাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আবার স্থলপথে তো আলাদা করে, এটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ আর হচ্ছে কি ইউরোপ মহাদেশ। দেশ হিসাবে বললে এখানে হচ্ছে কি স্পেন, আর এখানে কি হচ্ছে মরক্কো, তারপর উপরে আলজেরিয়া, এই দিক দিয়ে তো অনেকগুলো দেশ আছে আফ্রিকা। ঠিক আছে, তোমরা দেখো এটা কি বুঝতে পারছো কিনা? এই প্রণালীটি হচ্ছে কি পৃথিবীর সব থেকে বড় প্রণালী। দেখো পরের প্রশ্নে যাই। দেখো বাংলাদেশের সংবিধানে কি আর্টিকেলের সংখ্যা কতটি? এটা তো সবারই বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের জানা উচিত যে কি বাংলাদেশের সংবিধানে আর্টিকেল কতটি। ঠিক আছে, একটু সবাই কমেন্ট করে দাও জলদি যে এটা কি হবে, এটার উত্তরটা কি হবে। ঠিক আছে, দেখো আমরা জানি বাংলাদেশের যে প্রথম সংবিধান প্রণয়নের একটা খসড়া কমিটি হয়, সেটা কত সদস্যের? এই তথ্যগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি 34 সদস্যের। এটার প্রধান ছিলেন কি ডক্টর কামাল হোসেন, তারপরে কি এক মহিলাকে ছিলেন, একমাত্র মহিলা ছিলেন রাজিয়া বানু, আর বিরোধী দলীয় ছিলেন কি সুরঞ্জিত সেনগুপ্ত। তাদের সদস্য সংখ্যা কতজন? 34। সদস্য সংখ্যা হচ্ছে কি 34, আর প্রধান ছিলেন কি ডক্টর কামাল হোসেন, তারপর হচ্ছে মহিলা ছিলেন কি রাজিয়া বানু, আর একজন ছিলেন কি বিরোধী দলীয়, তিনি হচ্ছে কি সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, আর অনুচ্ছেদের সংখ্যা কতটি? 153, আর ভাগ হচ্ছে কি 11টি।
তফসিল হচ্ছে কয়টি? 7টি। এই তথ্যগুলো আমাদের প্রাইমারিলি মানে কি মনে রাখতে হবে সংবিধান সম্পর্কে। তারপর উল্লেখযোগ্য কিছু আর্টিকেল আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। প্রথম থেকে আমরা এই তথ্যগুলো মনে রাখতে পারলে মানে প্রাইমারি একটা প্রিপারেশন আমাদের হবে, কিন্তু তারপরে আমাদের আরও ভিতরে কি আর্টিকেলে কোন আর্টিকেলের কী বলা আছে, কোন ভাগে কী আছে, সেগুলো একটু ডিটেল জানতে হবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কি এটা, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে যাই, ঠিক আছে। দেখো রূপপুর পারমাণবিক প্রকল্প সেটা কোন জেলায় অবস্থিত? দেখো রূপপুর পারমাণবিক প্রকল্প কোন জেলায় অবস্থিত, এটা সবার পারা উচিত, সবার পারা উচিত, ঠিক আছে, সবার পারা উচিত। রূপপুর পারমাণবিক বাংলাদেশের কি সবথেকে বড় মেগা প্রকল্প হিসেবে কয়েকটা প্রকল্প ধরা হয়, তার মধ্যে সবথেকে বড় কি রূপপুর পারমাণবিক প্রকল্প। দেখো এটা হচ্ছে কি রূপপুর পারমাণবিক প্রকল্প, এটাতে প্রশ্ন আমাদের অনেক সময় এটা থেকে প্রশ্ন এসে থাকে যে রূপপুর পারমাণবিক প্রকল্পটা কোথায় অবস্থিত। দেখি সবাই একজন কমেন্ট করেছে পাবনা, হ্যাঁ এটার উত্তর হচ্ছে কি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কি রূপপুর পারমাণবিক প্রকল্প। আর এটার হচ্ছে কি ফুয়েল হিসাবে কি ব্যবহৃত হয় সেটাও প্রশ্ন আসে, এটার ফুয়েল হিসেবে কি ইউরেনিয়াম ব্যবহৃত হয়। তারপর এটার কি কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই রূপপুর পারমাণবিক প্রকল্প, সেটা হচ্ছে কি 2400 মেগাওয়াট সেটার কি ক্ষমতা, ঠিক আছে। আর এটা বাস্তবায়ন করতেছে মানে এই প্রকল্পটা বাস্তবায়নে সাহায্য করতেছে কোন কোন দেশ? রাশিয়া আর হচ্ছে ইন্ডিয়া। রাশিয়া হচ্ছে ম্যাক্সিমামটা, ঠিক আছে। রাশিয়ার যে পারমাণবিক সংস্থাটা আছে তাদের ফেডারেল যে পারমাণবিক সংস্থাটা সেটা হচ্ছে কি রোসাটম। এই রোসাটম কি এটার তত্ত্বাবধানে পুরোটা কাজটা করতেছে, ঠিক আছে। আমাদের এই তথ্যগুলো মনে রাখতে চলবে যে রূপপুর পারমাণবিক প্রকল্পের ফুয়েল, তার কি কত মেগাওয়াট ক্ষমতা, তারপর কোথায় অবস্থিত এবং কোন দেশ সাহায্য করতেছে এবং কি কারা প্রকল্পটা বাস্তবায়ন করতেছে, ঠিক আছে। দেখো পরের প্রশ্নে যাই আমরা জানি মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণকারী এবং যারা বেশি অবদান রাখছিল তাদের ভিত্তিতে কি 4টা ক্যাটাগরিতে কি করা হয়, তাদেরকে সম্মানিত করা হয়। তার মাঝে একটা হচ্ছে কি এই বীর প্রতীক। কতজনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয় দেখি, কে কম পারে? এটা একটু তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করে দাও, এটা একেবারে দ্রুত একটু কমেন্ট করে দাও। এটার উত্তর কি হবে? দেখো এটার উত্তরটা হবে কি আমরা জানি 4 ধরনের কি ছিল। এক হচ্ছে কি বীর শ্রেষ্ঠ, এটা হচ্ছে কি সর্বোচ্চ। তারপরে হচ্ছে কি বীর উত্তম, তারপর কি বীর উত্তম, তারপর হচ্ছে বীর বিক্রম, তারপর হচ্ছে বীর প্রতীক। এই বীর শ্রেষ্ঠ আমরা জানি 7 জন, তারপরে হচ্ছে কি বীর উত্তম হচ্ছে কতজন? এটা 68 জন, তারপর হচ্ছে বীর বিক্রম হচ্ছে 175 জন, আর বীর প্রতীক হচ্ছে কি 426 জন, ঠিক আছে। এই যে দেখো বীর প্রতীক হচ্ছে কতজন? 426 জন, ঠিক আছে। 7 জন, 68 জন, তারপর হচ্ছে কি 426 জন, 175 আর 426 জন। আর আরেকটা তথ্য তোমরা মনে রাখবে যে বিগত যে সরকার ছিল সেই সরকার কয়েকজনের কি এই খেতাব বাতিল করেছিল 15ই আগস্টের ঘটনার জন্য, সেগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এটার উত্তর তাহলে কি হবে? 426 জন বীর প্রতীক। দেখো পরের প্রশ্নে যাই আমরা। আর হচ্ছে আমাদের যে 64টা জেলা ছিল এগুলোর পুরাতন নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন কি ঢাকার পুরাতন নাম ছিল কি জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে রাজশাহীর পুরাতন নাম কি ছিল রামপুর বোয়ালিয়া, তারপর হচ্ছে কি বরিশালের ছিল চন্দ্রদ্বীপ, তারপর আরও অনেকগুলো আছে যেমন ময়মনসিংহের ছিল কি নাসিরাবাদ। এগুলো আমাদের কি একটু জানতে হবে, ঠিক আছে। এইগুলো থেকে প্রশ্ন হয়, তেমন এই যে একটা প্রশ্ন হয়েছে কি প্রিভিয়াস নেব কুমিল্লার পূর্ব নাম কি ছিল, তারপর কি কুষ্টিয়ার পূর্ব নাম কি ছিল নদিয়া, ঠিক আছে। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। আরেকটা ইম্পর্টেন্ট পুরাতন নাম ছিল সেটা হচ্ছে কি দিনাজপুরের পুরাতন নাম, সেটা হচ্ছে কি গোন্ডোয়ানাল্যান্ড। দিনাজপুরের পুরাতন নাম কি গোন্ডোয়ানাল্যান্ড। তাহলে এই কুমিল্লার পুরাতন নাম কি হচ্ছে? অনেকে দেখি কমেন্ট করেছো সি, হ্যাঁ এটার উত্তর হচ্ছে কি ত্রিপুরা, ঠিক আছে। আবার ত্রিপুরা নামে একটা রাজ্য আছে কি ভারতের, ওই তো 7 সিস্টার্সের মাঝে অন্তর্ভুক্ত ত্রিপুরা। এই 7 সিস্টার্সও কিন্তু অনেক আলোচিত, তো এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। আর আচ্ছা 7 সিস্টার্সগুলো যদি তোমরা দেবার প্রশ্ন থাকে যে 7 সিস্টার্স কোন 7টাকে বলা হয়, সেটা হচ্ছে কি আসাম, মেঘালয়, তারপর হচ্ছে কি ত্রিপুরা, মিজোরাম, তারপর হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড আর হচ্ছে কি অরুণাচল। এই 7টাকে বলা হয় কি 7 সিস্টার্স, ঠিক আছে। এগুলার ক্যাপিটালগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলার সবগুলো মনে রাখতে না পারলে তোমরা মণিপুরের ক্যাপিটালটা মনে রাখবো। মণিপুরেরটা হচ্ছে ইম্ফল, তারপরে হচ্ছে ত্রিপুরার হচ্ছে কি এই যে ত্রিপুরা, এটা ওদের রাজ্যের ওইটা রাজধানী হচ্ছে কি আগরতলা। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো থেকে কিন্তু কি প্রশ্ন হয়, ঠিক আছে। 7 সিস্টার্সের যেগুলো বললাম এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, কারণ এটা হচ্ছে কি অনেক আলোচিত টপিক। তারপরে দেখো পরের প্রশ্নে যাই আমরা।
এই ক্যাথে প্যাসিফিক এটা একটা কি? ক্যাথে প্যাসিফিকটা কি? এটা কি দেখো, একটু সবাই কমেন্ট করে দাও। ক্যাথে প্যাসিফিকটা কি? নিউজ পেপার, নিউজ এজেন্সি, আইসল্যান্ড না এয়ারলাইন্স? ঠিক আছে, একটু কমেন্ট করে দাও এটার উত্তরটা কি হবে। একটু কমেন্ট করে দাও এটার উত্তরটা কি হবে। ঠিক আছে, দেখো এটার উত্তরটা কি হবে। এটা হবে কি? এয়ারলাইন্স। আমরা জানি যে অনেকগুলো এয়ারলাইন্স আছে পৃথিবীতে, সেগুলোর মাঝে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের ওগুলো সম্পর্কে একটু ধারণা রাখলে হবে। যেমন কাতার, তারপর হচ্ছে কি এমিরেটস, তারপর আরও আছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, কোয়ান্টাস, এগুলো কি আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, ওইগুলা থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে, এটার উত্তরটা কী হবে তাহলে? এটা হবে কি 25 এয়ারলাইন্স। ঠিক আছে, এটার উত্তরটা কী হবে? এয়ারলাইন্স। দেখি আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো বাল্টিক স্টেট, নিচের কোন দেশটি কি বাল্টিক অঞ্চলের অন্তর্ভুক্ত? বাল্টিক অঞ্চলের অন্তর্ভুক্ত। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো অঞ্চল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেখো অনেকগুলো অঞ্চলের মাঝে কি বলকান অঞ্চল, তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক, তারপর হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, তারপরে ক্যারিবিয়ান অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল, লাতিন আমেরিকা অঞ্চল। এই অঞ্চলগুলো থেকে প্রশ্ন হয়। যে দেখো একটা প্রশ্ন প্রথমে আমি বলেছিলাম যে ক্যারিবিয়ান অঞ্চলটা দেখানোর সময় আমি কিন্তু বলেছিলাম যে এই অঞ্চল থেকে প্রশ্ন হয়। তেমনি দেখো এই যে বাল্টিক অঞ্চল থেকে কি, আমরা জানি বাল্টিক দেশ, বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলোকে বলা হয়, কিন্তু মেইনলি 3টা দেশকে কি বাল্টিক স্টেট বলা হয়। কি কি তোমরা কি জানো কেউ? হ্যাঁ, একজন কমেন্ট করেছে এস্তোনিয়া। 3টা দেশকে কি বলা হয়? বাল্টিক দেশ বলা হয়। এস্তোনিয়া, লিথুনিয়া আর হচ্ছে কি লাটভিয়া, এই 3টাকে বলা হয় একত্রে কি বাল্টিক স্টেট। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশনে কি কি আছে? আর্মেনিয়া, ইউক্রেন, জর্জিয়া, তার মানে কি এস্তোনিয়া এখানে আছে, এটাই হচ্ছে কি উত্তর। তাহলে এটা ইউরোপ মহাদেশে যে বাল্টিক সাগরটা আছে তার তীরবর্তী যে দেশগুলা, ওখানে হচ্ছে কি এই 3টা দেশ কি মূলত বাল্টিক দেশ হিসেবে গণ্য করা হয়। দেখো তাহলে কি লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, আর এটা কি উত্তরটা কি? এখানে শুধু এস্তোনিয়া আছে, তার মানে এটার উত্তর হবে কি এস্তোনিয়া। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নটা কি হচ্ছে? হুইচ সাউথ এশিয়ান কান্ট্রি র্যাঙ্ক ফার্স্ট ইন জেন্ডার ইকুয়ালিটি? এটাতে ফার্স্ট কোন দেশ? দেখো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো বলতে আমরা কি বুঝি? ভারত, পাকিস্তান, তারপরে কি বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপরে কি এই দেশগুলোকে আমরা বুঝি না আফগানিস্তান, এই দেশগুলোকে বুঝি কি সাউথ এশিয়ান কান্ট্রি। ঠিক আছে, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়াতে গেলে আবার কি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার, তারপরে হচ্ছে কি পূর্ব তিমুর, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলো। ঠিক আছে, দেখো এই অঞ্চলের মাঝে কোন দেশটার জেন্ডার ইকুয়ালিটিতে ফার্স্ট? কোন দেশটা? হ্যাঁ, একজন কমেন্ট করেছে বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে কি উত্তর হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশের কি জেন্ডার ইকুয়ালিটিতে প্রথম দক্ষিণ এশিয়ার। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে যাই আমরা। দেখো 21শে ফেব্রুয়ারিকে কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃতি দেয় কত সালে? দেখো এটার উত্তরটা সবার পারা উচিত। ঠিক আছে, আমরা জানি আমাদের কয়টা দিবস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা তার মাঝে কি একটা হচ্ছে কি 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এগুলা কি এইটা হচ্ছে কি আমাদের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয় কি 26শে মার্চকে। ঠিক আছে, আর 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক আছে, এটা কত তারিখ স্বীকৃতি দেয় তোমরা একটু কমেন্ট করো। 28 হচ্ছে বি, একজন কমেন্ট করেছে বি, 17ই নভেম্বর 1999। ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, এটা হচ্ছে কি 17ই নভেম্বর 1999। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে যাই আমরা। এই যে প্রথম আমি ক্লাসের শুরুতে বলেছিলাম কি ভাস্কর্য, বই, তারপরে উক্তি, এগুলা থেকে কিন্তু প্রশ্ন হয় প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষায়, কি এগুলা থেকে কি প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো হো রোড দ্য বুক সেপ্টেম্বর অন যশোর রোড। ঠিক আছে, এটা কে লিখছেন? দেখো এটা কে লিখছেন? আরও কয়েকটা বইয়ের নাম আমি বলে দিই যেগুলো থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসার মতো। দেখো বর্তমানে যে বইগুলো ছিল, বারাক ওবামার কয়েকটা বই আছে, দেখো অডিসিটি অফ হোপ, তারপরে হচ্ছে কি প্রমিস ল্যান্ড, তারপরে ড্রিম ফ্রম মাই ফাদার, এইগুলো হচ্ছে কি বারাক ওবামার গ্রন্থ। তারপরে বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট আছে জো বাইডেন, তার একটা বই আছে, সেটা হচ্ছে কি প্রমিসেস টু কিপ, এটাও ইম্পর্টেন্ট বই। তারপরে হচ্ছে অরুন্ধতী রায়ের, তোমরা এটা শুনে থাকবে কি অরুন্ধতী রায়ের একটা বই আছে, সেটার নাম হচ্ছে কি দ্য গড অফ স্মল থিং। তারপরে তাহমিনা আনাম, বাংলাদেশের, তিনি লিখেছেন কি ব্রিকল্যান্ড, এগুলো কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর তোমরা সালমান রুশদির বইটাও পড়তে পারো, এইগুলাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়, এগুলো থেকেও কিন্তু কি প্রশ্ন হয়, কোন বইটা কার, বিখ্যাত বইটা কার। তারপরে লং ওয়াক টু ফ্রিডম, এটা কার? নেলসন ম্যান্ডেলা। তারপর হচ্ছে উইংস অফ ফায়ার, এটা কার? উইংস অফ ফায়ার হচ্ছে কি
এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। এই বইগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখতে হবে, এগুলো থেকে কি প্রশ্ন হয়। তার মানে এই সেপ্টেম্বর ও যশোর রোড এটা কার লেখা? এটা হচ্ছে অ্যালেন গিন্সবার্গের, ঠিক আছে। এই বইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। তোমরা কিন্তু একটা মোটামুটি ধারণা পেলে যখন আমরা পরবর্তী ক্লাসে বা পরের লেকচারগুলোতে দেখবো, আমরা টপিক ওয়াইজ পড়বো, তখন কিন্তু আরও স্পষ্ট ধারণা পাবো যে কোথা থেকে কোন প্রশ্নটা আসার মতো, ঠিক আছে। দেখো আমরা সলভ করতে করতে সর্বশেষ প্রশ্নে চলে আসছি। দেখো এই প্রশ্নটা একটু দেখো তোমরা, যে এইটার উত্তরটা কী হবে, ঠিক আছে। এইটার উত্তরটা কী হবে একটু সবাই কমেন্ট করে বলো, এইটার উত্তরটা কী হবে? উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত নির্ধারণী রেখা কোনটি? ঠিক আছে, দেখো এটার উত্তরটা সবার পারা উচিত, কারণ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপর হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, তারপরে এই দেশগুলো কিন্তু সবসময় অনেক আলোচিত থাকে, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তোমরা একটু, আর অনেকগুলো অক্ষরেখা আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেই অক্ষরেখা থেকেও কিন্তু প্রশ্ন হয়। দেখো এই যে এটা হচ্ছে, যদি ধরি এটা আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা আমাদের পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীটাকে এরকমভাবে কি, দেখো এরকমভাবে যে রেখাগুলো অতিক্রম করেছে এগুলোকে কি বলি আমরা জানো? যে রেখাগুলো এরকম লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছে সেগুলো হচ্ছে কি দ্রাঘিমা রেখা, আর এইভাবে যে রেখাগুলো আছে এগুলো হচ্ছে কি অক্ষরেখা, ঠিক আছে। এইভাবে দাঁড়িয়ে আছে যেগুলো হচ্ছে কি, এইভাবে যেগুলো আছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, আর এইভাবে যেগুলো আছে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কয়েকটা অক্ষরেখা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন মোটামুটি সবসময় হয়ে থাকে, সেগুলো থেকে একটু তোমরা এই তথ্যগুলো জেনে রাখো। দেখো এই যে 0 ডিগ্রি অক্ষরেখা, এটাকে বলা হয় কি নিরক্ষরেখা। তারপরে হচ্ছে কি ইকুয়েটোরিয়াল রেখা, বিষুব রেখা, এটাকে কি বলা হয়? ইকুয়েটোরিয়াল রেখা, নিরক্ষরেখা, তারপরে কি বিষুব রেখা। তারপরে দেখো এটা হচ্ছে কি 23.5 ডিগ্রি অক্ষরেখা, এটা থেকেও প্রশ্ন হয় সব সময়, কারণ এই রেখাটা কি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে। এটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার বা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই যে রেখাটা 0 ডিগ্রি রেখাটা, এটা কিন্তু সকল মানচিত্রের বা সকল ভৌগোলিক অবস্থানের উপরের দিকটা কি হয়? উত্তর, ঠিক আছে। উপরের দিকটা উত্তর, এটা দক্ষিণ। আর যখন তোমরা একটা ভূগোল আঁকাবে তখন কি হাতের এটা সামনাসামনি নিয়ে দাঁড়ালে হাতের ডান সাইডটা হবে কি পূর্ব, আর এটা হবে পশ্চিম, ঠিক আছে। এই রেখাগুলোর মাঝে গুরুত্বপূর্ণ রেখাগুলো আমি বলে দিচ্ছি। দেখো এটা তো উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এই রেখা দ্বারা আলাদা করেছে উত্তর এবং দক্ষিণে। তারপরে এই যে দক্ষিণের যে 23.5 ডিগ্রি অক্ষরেখাটা আছে, এটার নাম হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা, ঠিক আছে। আর এই যে 66.5 ডিগ্রি দুইটা রেখা আছে, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কুমেরবৃত্তীয় রেখা, আর এটা হচ্ছে সুমেরবৃত্তীয় রেখা। একটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, আর একটা হচ্ছে কি আর্কটিক সার্কেল। এগুলো থেকেও কি প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। তারপরে যেটার জন্য আলোচনা, এই যে 38 ডিগ্রি অক্ষরেখা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা জানি 20 ডিগ্রি কি 20 ডিগ্রি 34 মিনিট থেকে কি 26 ডিগ্রি 38 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে কি অক্ষরেখা, 26 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে, 20 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে, 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা এটা অবস্থিত। তেমনি এই যে এই দেশগুলো এরকম অক্ষরেখাগুলো দিয়ে আছে, কিন্তু এই রেখাগুলো কোন রেখাটা দ্বারা কি উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে আলাদা করা হয়েছে সেটা দেখতেছি আমরা। দেখো তারপরে যে অক্ষরেখা এইদিকে, এই রেখাটা হচ্ছে কি মূল মধ্যরেখা, এটার মানও কি 0 ডিগ্রি। এটা হচ্ছে কি মূল মধ্যরেখা, এটার মান 0 ডিগ্রি। আর একটা মানচিত্রে তোমরা দেখবে এই যেরকম বাঁকানোভাবে আঁকানো একটা রেখা আছে, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ডেডলাইন, এটা হচ্ছে কি 180 ডিগ্রি অক্ষরেখা, ঠিক আছে। 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা, সরি। এই প্রশ্নগুলোর জন্য বললাম এই যে উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে আলাদা করে, এটা হচ্ছে কি এই যে এখান থেকে একটা রেখা আছে 38 ডিগ্রি অক্ষরেখা, এই 38 ডিগ্রি অক্ষরেখায় উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে আলাদা করা হয়। আর একটা প্রশ্ন তোমরা জানবে 17 ডিগ্রি অক্ষরেখায়, 17 ডিগ্রি অক্ষরেখায় উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে কি আলাদা করা হয়। 17 ডিগ্রি অক্ষরেখা উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে আলাদা করা হয়, ঠিক আছে। এই অক্ষরেখা থেকে এই কয়েকটা অক্ষরেখায় আমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে, 0 ডিগ্রি, তারপর 38 ডিগ্রি, আরও অনেকগুলো অক্ষরেখা আছে দেশ বিভাগের ক্ষেত্রে। 49 ডিগ্রি অক্ষরেখা আছে, যেমন 49 ডিগ্রি, তারপরে হচ্ছে ধরো তোমার 24 ডিগ্রি, 22 ডিগ্রি, এগুলো আমাদের কি একটু দেখতে হবে কোন কোন দেশকে আলাদা করে সীমানা, আর হচ্ছে যে রেখাগুলো কি ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাস। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এবং 30টা প্রশ্নের ব্যাখ্যায় আমরা অনেকগুলো তথ্য পেলাম, ঠিক আছে। এই ফ্রি ফাউন্ডেশন কোর্সটা তোমরা করলে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, এবং কি এই পরবর্তী ক্লাসগুলো করলে তোমরা অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশা। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।